রাজপুত্র রূপকুমারের বড্ড অসুখ। 3 বন্ধু অষ্টপ্রহর তার সেবা করে চলেছেন। মন্ত্রীর পুত্র গুণবান ভট্ট, কোটাল পুত্র অবধান সিং আর সওদাগর পুত্র বুদ্ধিমান শেঠ। গুণবান একদিন বদ্যিমশাইকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। কিরকম ব্যাপারটা বুঝছেন বলুন তো? বন্ধু সেরে উঠবে তো? বদ্যিপুরো রেগে উঠলেন। তোমার তা দিয়ে দরকার কি হে ছোকরা? যা বলবার রাজাকে বলবো। অন্তত তোমার বাবা যদি জানতে চান তাকে বলতেও হানি নেই, কারণ তিনি হলেন দেশের মন্ত্রী। তোমরা সব এঁচড়ে পাকা নিরেট গবেট ছোকরার দল, তোমরা এসব কথা শুনে কি করবে? কোটাল পুত্র অবধান এসে গুণবানের পাশে দাঁড়িয়েছিলেন। ঝড়াত করে তরোয়ালখানা খাপ থেকে খুলে নিয়ে তার ডগাটা বৈদ্যিপুরোর নাক বরাবর উঁচিয়ে ধরলেন। আপনার দ্বারাই হয়ে উঠবে কিনা শুধু সেই কথা বলুন। বুড়ো বৈদ্যমশাই পেছন দিকে গোটা 3 লাফ দিয়ে থামল। যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, হাঁপাতে হাঁপাতে বললেন, উহ উহ বাবা গো, ভেবেছিস দেশটা বুঝি অরাজক? বাপের বয়সী বুড়ো মানুষ, তাকে হেনস্থা, নাকের ওপর তরোয়াল তোলা। তোদের আমি এখন কিছু বলছি নেই, ভালো চাস তো রাস্তা ছাড়, নইলে এখনই চেঁচিয়ে মহারাজকে ডাকবো। আহা, চড়ছেন কেন ঠাকুর? সওদাগরের ছেলে বুদ্ধিমান একটা মোড় এগিয়ে দিল বৌদিপুরের সম্মুখে। এই নিন, টাকা গুজে ফেলুন। এইবার খুলে বলুন দেখিনি, রাজপুত্রের জ্বর নেই, জারি নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, বন্ধু আমাদের খামোখাই শুকাচ্ছে। আপনি বৈদিগিরি করে চুল পাকিয়ে ফেলেছেন। আপনি কি বলতে চান? অসুখটাকে আপনি ধরতে পারেননি? বদ্যি আমতা আমতা করে বললেন। পারবো না কেন? তারপর চারিদিকে সাবধানে তাকিয়ে একেবারে কাছে এসে 3 বন্ধুর কানে ফিসফিস করে কি একটা বললেন। রাজকুমারের গায়ে রক্ত নেই। রক্ত নেই? চেঁচিয়ে উঠতে যাচ্ছিল অবধান সিং। গুণবান তার মুখ হাত দিয়ে চেপে থামিয়ে দিল। সে বুদ্ধিমান, ভালো করে তাকিয়ে দেখল বদ্যিপুরের মুখের দিকে। কোন গোপন কথা বুড়ো চোখ দিয়ে উকি মারছে? সে ফিসফিস করে জানতে চাইল। রক্ত নেই? এত দুধ, ঘি, হরিণের মাংস, রক্ত সব গেল কোথায়? বুড়োর ঠোঁটের কোণ বাঁকা হয়ে উঠল। আমিও তাই ভাবি, গেল কোথায় রক্ত? তবে 2 সরু দাগ দেখেছি। 2 সরু দাগ? কিছু বুঝতে না পেরে 3 বন্ধু একসাথে আওড়ালো। দাঁতের দাগ? কিসের দাঁত? কোথায় দাগ? দাগ দাঁতের। দাঁতের? হ্যাঁ, গলার ডান পাশে সরু লাল দাগ। ও দুটো যে দাঁতের দাগ তা আমি হলপ করে বলতে পারি। এর মানে? কিছু বুঝতে না পারলেও কেমন যেন ভয় করে 3 বন্ধুর। এর মানে স্বয়ং রাজাকেও আমার এই সন্দেহের কথা আমি বলিনি, কারণ সন্দেহটা যতই প্রবল হোক সেটা সন্দেহ ছাড়া আর কিছু তো নয়। রাজা প্রমাণ না পেলে নিজের বাপকে পর্যন্ত বিশ্বাস করে না, আর আমি বিনা প্রমাণে এত বড় একটা কথা কোন সাহসে রাজাকে বলবো? কিন্তু সন্দেহটা কি আপনার? জিজ্ঞাসা করে গুণবান। সন্দেহটা এই যে রাজার ছেলের রক্ত রোজ রাত্রে কোন ফাঁকে কোনো কিছুতে নিয়মিতভাবে চুষে খেয়ে যাচ্ছে।
ভয়ে কাঠ হয়ে গেল তিন বন্ধু। কিছুক্ষণ চুপ থেকে গুণবান বলল, কি করে খাবে? সারাদিন রাত্রি আমরা তো কেউ না কেউ পাহারা দিচ্ছি। কই, এখন তো দিচ্ছে না। বলতে বলতে বদ্যিবুড়োর চোখের কোণে আবার সে রহস্যের আভাস ঘনিয়ে এলো। এখন দিচ্ছি না, কারণ মহারাজা নিজে এখন ছেলের পাশে বসে আছে বন্ধুকে নিয়ে। তার সম্মুখে থাকতে রূপকুমারের টুটিতে দাঁত বসিয়ে কোন জন্তু জানোয়ার বা রাক্ষস খক্ষস রক্ত চুষে খেতে পারে, এও কি বিশ্বাসযোগ্য? পাহারা দিচ্ছে না, ছাই করছে। অসুখ নয়, বিসুখ নয়, সুস্থ জোয়ান ছেলে বিছানায় মিশে যাচ্ছে দিনের পর দিন। এমনি এমনি হয় না হে গবেটের দল। সেদিন রাত্রিরে তিনজন একসাথে পাহারা দিচ্ছিল রূপকুমারকে, ভালো করে পরখ করে। রাজকুমারের গলায় সত্যিই সূচ ফুটানোর মতো সরু দুটো লাল দাগ তারা দেখতে পেয়েছে। দাঁত? সে কোন জীব যার দাঁতের আগা এমন সরু? আর সেই জীব কখন বাহাসে সাতমহলা রাজপুরীর ঠিক মাঝখানে এই রূপকুমারের ঘরে? আজ তারা রাত্রেও পাহারা দেবে। দিনে রাজা কয়েকবার এসেছিলেন ছেলের কাছে, রাজা আর তার বন্ধু সামন্ত সেন। সারাদিন আর অর্ধেক রাত সামন্ত সেন রাজার কাছে কাছেই থাকেন। রাত্রিরে কিছুক্ষণের জন্য যান নিজের বাড়িতে ঘুমানোর জন্যে। বছর তিনেক আগে তিনি তীর্থে যান, ফিরেছেন সবে এই কয়েক মাস হলো। তন্ত্রমন্ত্র জানেনও সামন্ত সেন। রূপকুমার ঘুমাচ্ছেন না অজ্ঞান হয়ে আছেন বুঝা শক্ত। তার মাথার কাছে গুণবান আর ডাইনে বায়ে অবদান আর বুদ্ধিমান বসে পাহারা দিচ্ছে। রাত তখন 2:30 প্রহর, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ একটা বড় পাখির ডানা শব্দ শুনতে পাওয়া গেল ঘরের ছাদের উপর। তারপর আবার সব চুপচাপ। গুণবান, বুদ্ধিমান আর অবদানের তিনজনের চোখই বন্ধ হয়ে গেল। হঠাৎ এক সময় রূপকুমার ছটপট করতে করতে একখানা হাত ছুঁড়ে মারল বুদ্ধিমানের গালে। চমকে উঠল বুদ্ধিমান, ধাক্কা দিয়ে জাগিয়ে দিল গুণবান আর অবদানকে। ওর মুখের দিকে তাকায় একটিবার, তারপর তিনজনের চোখ পড়ে রূপকুমারের দিকে। রাজপুত্রের কোনো হুঁশ নেই, কিন্তু হাত পা অস্থিরভাবে ছোড়াছুড়ি করছে, যেন ভিতরটা বিষে জ্বলে পুড়ে যাচ্ছে। সরু দুটো রক্তের ধারা রূপকুমারের গলা বেয়ে নাবছে। নিজের গরদের কাপড় দিয়ে রক্তটা মুছে দিল গুণবান। ফুলে লাল হয়ে আছে দুটো দাঁতের দাগ। হা করতে করতে যতনার উপশম হলো রূপকুমারের। বোধ হয় ঘুমিয়ে পড়েছেন অভাগা রাজকুমার। এই ঘুম চিরদিনের ঘুমে পরিণত না হয়। আশঙ্কায় কেঁপে উঠল গুণবানের প্রাণ। পরের দিন সকালবেলায় ওরা ছুটল শহরের কালীবাড়ি পুরুত বামুন ঠাকুরের কাছে, সাধক পুরুষ বলে খ্যাত যিনি। বামা ঠাকুর ওদের সব কথা শুনলেন। শুনে চিন্তার রেখা ফুটে উঠল তার কপালে। বললেন, বাবারা, সন্ধেবেলা এসো, আমি ভেবে দেখি। বামা ঠাকুর ধ্যানস্থ হয়ে রইলেন সারাদিন। সন্ধেবেলায় গুণবান তার কাছে এলেন। তিনি তাদের কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে বললেন, যাও এবার তোমরা। পাহারা দেওয়ার সময় কোনো কিছুই আর তোমাদের ঘুম পাড়িয়ে ফেলতে পারবে না। এর বেশি আর কিছু করার সাধ্য নেই আমার। পরের দিন রাজপুত্রকে ছেড়ে বন্ধুরা কোথাও গেলেন না। সামন্ত সেনকে নিয়ে রাজা এলেন ছেলেকে দেখতে। হঠাৎ সামন্ত সেন অতি রাগতভাবে রাজাকে সম্বোধন করে বললেন, তোমার কি চাকর বাকর বদ্যি কবিরাজের অভাব? এই ছেলেগুলোকে রোজ এখানে দেখতে পাই কেন? হলেই বা বন্ধু, রোগসজ্জার পাশে
আসতে দিলে রাজপুত্রের বিয়ে সারবে না? কেননা এরা নিশ্চয় স্নেহের বশে অপার্থ কুপার্থ খাওয়াই রোগীকে। রাজা রক্ষীদের হুকুম দিলেন, আজ থেকে আর গুণবান, অবদান আর বুদ্ধিমান যেন রাজপুত্রের ঘরে ঢুকতে না পায়। রাজার আদেশ শুনে 3 বন্ধুই ছটফট করতে করতে ঘুরে বেড়াতে লাগলো। রাজার সঙ্গে দেখা করে তারা রাজাকে বোঝাতে চাইল, কিন্তু রাজার সঙ্গে দেখা হলো না। রাজাকে সামন্ত সেন অতি গোপনীয় সাধন ভাজনের উপদেশ দিচ্ছেন, তাই এই সময় রাজা কারোর সঙ্গে কথা বলতে পারবে না। মরিয়া হয়ে ছুটলেন মন্ত্রীর কাছে, সেনাপতির কাছে, বৈদ্যপুরের কাছে। মন্ত্রী সেনাপতি দুঃখে মাথা নাড়লেন। আমাদের ওপর ইদানিং কড়া হুকুম হয়েছে, না ডাকলে রাজার কাছে যেন আমরা না যাই। সামন্ত সেনই ঘটিয়েছে এটা। বৈদ্যপুরে বললেন, আমার ওপর হুকুম হয়েছে, আমি আর চিকিৎসা করতে পারবো না রাজপুত্রের। মন্দের ভালো, আমাকে রাজপুত্রের মৃত্যুর ভাগী হতে হবে না, সেটুকুই লাভ। কিন্তু আপনি চিকিৎসা করবেন না? চিকিৎসা তাহলে করবে কে? হ্যাঁ, হয়তো সামন্ত সেন। উত্তর দিলেন রাজবদ্যি। রাত্রি গভীর, রাজপুত্রের ঘরে মিটমিট করে একটা আলো জ্বলছে। সেই দিকে তাকিয়ে ছাদের এক কোণে অন্ধকারে লুকিয়ে আছে 3 বন্ধু। এখান থেকে রাজকুমারের ঘর দেখা যায়। দরজা তো চোখে পড়েই, জানালাও দেখা যায়। কোন শত্রু, মানুষ না দৈত্য, দানব না রাক্ষস? কেউ যদি ঘরে ঢোকার চেষ্টা করে, কোনো দিক দিয়েও প্রাণ দিয়েও রাজপুত্রকে রক্ষা করবে গুণবানরা। মামা ঠাকুরের সিঁদুর আছে কপালে, আজ তারা ঘুমাবে না। তখন রাত 2:30 প্রহর, চারিদিক নিস্তব্ধতা। ঘুম চুরি আসতে লাগলো 3 বন্ধুর চোখে। হঠাৎ চমকে ওঠে তারা। গুণবান বলল, বাঁধের গায়ে ধাক্কাকে যেমন করে হটে যায় নদীর ঢেউ, আবার সে ফিরে আসে দ্বিগুণ জোরে, চতুর্গুণ আক্রোশে। আবার খায় ধাক্কা, যাচ্ছে হটে আবার, আবার আসছে, আসছে আবার। একটা মস্ত বড় পাখির ডানার ঝাপটা শুনে তারা দেখলো হঠাৎ একটা বিশাল বড় ছায়া কোথা থেকে এসে সেই ছাদ জোড়া যোচনাকে ঢেকে ফেলেছে। পাখি না বাদুর? এখানেও কি করে? এত বড় ছাদ ঢাকা পড়েছে ওই জন্তুটার ডানায়। ঘাড় দুলিয়ে দুলিয়ে সে একবার এদিক একবার ওদিক দেখছে, গুটিয়ে আনছে ডানা, ছোট করে আনছে নিজের আকার। হঠাৎ সেটা সাঁকড়ে উড়ে গেল রাজকুমারের ঘরের দিকে। দরজায় দাঁড়ানো সব রক্ষীদের তরোয়ালে নিচ দিয়ে সুরুত করে ঢুকে গেল সে ঘরের ভেতরে। তারা বুঝতে পারল না। রাজকুমারের সেবা করার জন্যে তার ঘরে যে 2 জন রক্ষী ছিল, তারাও বসে বসে ঘুমিয়ে অজ্ঞান হয়ে আছে। রাজকুমারও ঘুমিয়ে অচেতন, কিন্তু অসহ্য যন্ত্রণায় হাত পা ছোড়াছুড়ি করছেন তিনি। আর তার গলায় মুখ লাগিয়ে রক্ত চুষে খাচ্ছে একটা কালো বাদুড়। গুণবান সেই বাদুড়টার ঘাট টিপে ধরে তাকে টেনে তুলল। আর তাতেই তার কুৎসিত দেহটা ফুলতে ফুলতে সারা ঘরখানাকে ভরিয়ে ফেলল। দুই পা দিয়ে গুণবানকে এসে জড়িয়ে ধরতে যাচ্ছে। এমন সময় 2 দিক থেকে অবধান আর বুদ্ধিমান তাদের 2 তরোয়াল এসে পড়ল তার ডানার ওপর। একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুমন্ত রাজপুরী জেগে উঠল। বাদুড়ের 2টো ডানায় আহত, সে আকাশে উড়ছে অতি কষ্টে, অতি ধীরে। রক্ষীদের ঘুম ভেঙে গেল। তারা ছুটে এলো, কিন্তু তরোয়াল দিয়েও তো তার নাগাল পাওয়া যায় না। তীর ধনুক আনতেই
রাক্ষসে বাদুর অন্ধকারের মহাশূন্যে মিলিয়ে গেল। রাজা এসে দেখলেন রাজকুমারের গলা দিয়ে দুটো রক্তের ধারা তখনও নাবছে। রক্ষীরা রাজাকে যে বাদুরটা দেখেছে তার সম্বন্ধে সব কিছু খুলে বলল। রাজা ডেকে পাঠালেন সামন্ত সেনকে। সামন্ত সেন এলেন না। তার বাড়ির দরজা বন্ধ। জানালার ওপর দিয়ে মুখ বাড়িয়ে কে যেন বলল। তিনি অসুস্থ। বন্ধুর সাংঘাতিক কোনো বিপদ হয়েছে মনে করে রাজা বললেন, দরজা ভাঙা হলো। সামন্ত সেনের সাংঘাতিক বিপদ হয়েছে বটে। বাদুরের দুই ডানার ওপর অবধান আর বুদ্ধিমান যে দুই তরোয়াল হাঁকেছিল, তাতে সামন্ত সেনের দুখানা হাত বিচ্ছিরি রকম কেটে প্রায় দুটুকরো হয়ে গেছে। কেউ কিছু বুঝতে পারে না। অবশেষে সাধক বামা ঠাকুর বুঝিয়ে দিলেন যে ভুল পথে সাধনা করতে গিয়ে কোনো কোনো সাধক কখনো রাক্ষসে বা পিশাচে পরিণত হয়ে গিয়ে থাকে। সামন্ত সেনেরও ভাগ্যে তাই ঘটেছিল। হরে কৃষ্ণ। পরের দিন থেকে বুড়ো বদ্যি আবার রূপকুমারের চিকিৎসা শুরু করলো। রাজকুমারের রক্ত রোজ রোজ রাক্ষসে এসে না খেয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল। আসছি আরও একটি মজাদার গল্প নিয়ে, ঠিক পরের শনিবার। আজ তাহলে আসি, কেমন?